ভাবুন, আপনি এক শান্ত আর সুন্দর ইটালিয়ান শহরে থাকেন, যেখানে সবাই একে অপরকে চেনে, একে অপরের খেয়াল রাখে, সব কিছু একদম পারফেক্ট মনে হয়। কিন্তু তারপর হঠাৎ কিছু মানুষ এসে পড়ে যারা এই শান্তিটাকে ভেঙে দেয়। ভয়, হুমকি আর অত্যাচার ধীরে ধীরে এই শহরটাকে নিজের দখলে নিতে শুরু করে। আর তখন একজন মানুষ সামনে আসে। সে না কোনো পুলিশ, না কোনো হিরো, শুধু একজন সাধারণ মানুষ যে অন্যায় সহ্য করতে পারে না। কিন্তু একবার যখন সে অ্যাকশন নেয়, তখন প্রতিটা খারাপ মানুষের জন্য শুধু একটা জিনিসই বাকি থাকে: ন্যায় বিচার, তার নিজের মতো করে। ছবির নাম দ্য ইকুয়ালাইজার 3। আর হ্যাঁ, এর আগে আমি এই ছবির পার্ট 1 আর পার্ট 2ও ব্যাখ্যা করেছি। যদি এখনও না দেখে থাকেন, তাহলে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিন, কারণ সেগুলো দেখলে এই পুরো গল্পটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ: যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে, নমস্কার বন্ধুরা, আমি স্যাম, আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। গল্পের শুরু হয় ইটালির এক শান্ত গ্রাম থেকে, যেখানে লরেঞ্জো নামে এক মানুষ তার ছোট ছেলেকে নিয়ে গাড়িতে করে নিজের ওয়াইন ফ্যাক্টরির দিকে যাচ্ছিল। লরেঞ্জো কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল এক বড় গ্যাংস্টার, যার পুরো সাম্রাজ্য ওই ফ্যাক্টরির চারপাশে ঘুরত। যেই লরেঞ্জো ফ্যাক্টরিতে পৌঁছায়, তার চোখ কপালে উঠে যায়, কারণ তার সব লোকজন মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে। চারদিকে রক্ত আর লাশ, পুরো পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। লরেঞ্জো সঙ্গে সঙ্গে তার ছেলেকে গাড়িতেই থাকতে বলে আর নিজে বন্দুক নিয়ে ধীরে ধীরে ভেতরে ঢোকে। ভেতরে ঢোকার সময় সে তার এক লোককে জীবিত দেখতে পায়, যে ভয়ে এদিক ওদিক দৌড়াচ্ছিল। লরেঞ্জো তাকে ধরে ভেতরে নিয়ে যায়, আর প্রতিটা ঘরে নিজের লোকদের ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখে আরও ঘাবড়ে যায়। তারপর যখন সে ফ্যাক্টরির ভেতরে আরও এগোয়, তখন সে এমন একটা দৃশ্য দেখে যা সে বিশ্বাসই করতে পারে না। সেখানে রবার্ট শান্তভাবে বসে আছে, একদম স্থির। লরেঞ্জোর লোকেরা তাকে বন্দুক টান করে রেখেছে, কিন্তু রবার্টের মুখে একটুও ভয়ের ছাপ নেই। লরেঞ্জো অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে এত বড় ঘটনা একজন, তাও আবার এত বয়স্ক মানুষ ঘটাতে পারে। সে রবার্টকে জিজ্ঞেস করে, তুমি কে, আর আমার লোকদের কেন মেরেছ? রবার্ট ঠান্ডা গলায় বলে, যা তোমার ছিল না সেটা নেওয়া উচিত ছিল না। তারপর সে লরেঞ্জোকে মাত্র 9 সেকেন্ড সময় দেয় আর বলে, ভেবে দেখো তুমি কার কাছ থেকে কি কেড়েছ, সব ফিরিয়ে দাও। এটা বলে রবার্ট নিজের ঘড়ির টাইমার চালু করে দেয়, কিন্তু লোরেঞ্জো তার কথা নিয়ে হাসাহাসি করে আর হুমকি দেয় যে এখান থেকে শুধু রবার্টের লাশই বেরোবে। আর ঠিক 9 সেকেন্ড পূর্ণ হওয়ার সাথে সাথে রবার্ট চোখের পলকে সবাইকে শেষ করে দেয়। একের পর এক সবাই মাটিতে পড়ে যায়। লোরেঞ্জো গুলিবিদ্ধ হয়। তারপর রবার্ট তার পায়ে আরও 2টো গুলি করে বলে, আমি তোমার চিৎকার শুনতে চাই। যন্ত্রণায় কাতর লোরেঞ্জো আবার জিজ্ঞেস করে, তুমি কে? কিন্তু এবার রবার্ট সরাসরি তার মাথায় গুলি করে, আর সেখানেই গল্প শেষ হয়ে যায়। এরপর রবার্ট গাড়ির চাবি নিয়ে বেরোতে যায়, কিন্তু হঠাৎ পিছন থেকে গুলি লাগে। ফিরে তাকালে দেখে লোরেঞ্জোর ছোট ছেলে তাকে গুলি করেছে। রবার্ট শিশুটিকে মারতে পারে না, তাই সে আকাশে গুলি চালায় আর ছেলেটা সেখান থেকে পালিয়ে যায়। এখন রবার্ট নিজেই মারাত্মকভাবে আহত, তবুও সে গাড়ি নিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে মাঝপথেই অজ্ঞান হয়ে যায়। সৌভাগ্যবশত সেই সময় এক লোকাল পুলিশ অফিসার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে রবার্টকে দেখে ভাবে হয়তো দুর্ঘটনা হয়েছে, আর কোনো পুলিশ কেস না করেই সে তার পরিচিত এক ডাক্তারের কাছে নিয়ে যায়। এই ডাক্তার ছিল এনজো, যে রবার্টের চিকিৎসা করে। সে যখন রবার্টের পিঠ থেকে গুলি বের করে, তখনই তার প্রাণ বাঁচে। পরের দিন যখন রবার্টের জ্ঞান ফেরে, তখন এনজো তাকে বলে, কিছুদিন বিশ্রাম নিলে তুমি ঠিক হয়ে যাবে। আমি জানতে চাই না তোমার গুলি কেন লেগেছে, শুধু এটুকু বলো, আমরা কি একজন ভালো মানুষকে বাঁচিয়েছি না খারাপকে? রবার্ট কিছুক্ষণ ভেবে বলে, আমি জানি না। 3 দিন পর রবার্ট হাঁটাচলা করার মতো কিছুটা সুস্থ হয়ে ওঠে। এনজো তাকে একটা লাঠি দেয় আর বলে, যাও আমাদের ছোট্ট সমুদ্র তীরবর্তী শহরটা দেখতে শুরু করো। জায়গাটা ছিল সুন্দর, শান্ত আর ভালো মানুষে ভরপুর। একটা লোকাল ক্যাফেতে তার দেখা হয় আমিনা নামে এক মেয়ের সঙ্গে, যে তাকে কফি অফার করে। কিন্তু রবার্ট শুধু চা খায়, তাই সে গরম জল চায়। সেখানেই তার দেখা হয় জিও নামের সেই পুলিশ অফিসারের সঙ্গে, যে তার ছোট মেয়েকে নিয়ে এসছে। জিও তাকে গাড়ির চাবি ফিরিয়ে দেয় আর বলে, এখানকার মানুষ খুব ভালো, তুমি যখন খুশি তোমার গাড়ি নিয়ে যেতে পারো। আসলে জিও রবার্টকে বুঝিয়ে দিচ্ছিল যে এই শহরটা খুব সরল, আর এখানে কারও কোনো ক্ষতি হওয়া উচিত নয়। অন্যদিকে সিআইএ হেডকোয়ার্টারে কলিন্স নামের এক অফিসারকে রবার্ট ফোন করে।
সে লরেনজোর ওয়াইন ব্যবসার আড়ালে লুকিয়ে থাকা কালো টাকা আর অবৈধ নেটওয়ার্কের সব তথ্য দিয়ে দেয়। কিভাবে মিডল ইস্ট থেকে টাকা ঘুরছিল, কিভাবে পুরো গ্যাং চলছিল। কলিন্স অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি কে? রবার্ট শুধু বলে, একজন দায়িত্বশীল নাগরিক, আর ফোন কেটে দেয়। তদন্তের পর সিআইএ ফ্যাক্টরি থেকে ড্রাগস আর প্রায় $11 মিলিয়ন কালো টাকা উদ্ধার করে, কিন্তু রবার্টের কোনো খোঁজ পায় না। এদিকে রবার্ট ধীরে ধীরে শহরের মানুষের সঙ্গে মিশে যায়, কিন্তু রাতে তার ঘুম আসে না। ফ্যাক্টরির সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো তার মনে বারবার ফিরে আসে। একদিন ক্যাফেতে রবার্ট দেখে একটা ছেলে একটা খাম নিয়ে মার্কো নামে এক বাইকার গ্যাং লিডারের কাছে দেয়। ধীরে ধীরে বোঝা যায় এই গ্যাং শহরের লোকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করে। এক সন্ধ্যায় রবার্ট দেখে মার্কো এক মাছ বিক্রেতা অ্যাঞ্জেলোকে খুব ভারে মারে আর হুমকি দেয় যে 7 দিনের মধ্যে দ্বিগুণ টাকা না দিলে তার দোকান পুড়িয়ে দেওয়া হবে। রবার্ট সব চুপচাপ দেখে আর মনে মনে একটা পরিকল্পনা করে। অন্যদিকে মার্কো তার ভাই ভিনসেন্টের কাছে নেপলসে যায়, যে এক বড় গ্যাংস্টার। নিজের ক্ষমতা দেখাতে ভিনসেন্ট সবার সামনে এক বৃদ্ধ মানুষকে মেরে ফেলে, শুধু এই কারণে যে সে তার বাড়ি বিক্রি করতে রাজি হয়নি। এতেই বোঝা যায় ভিনসেন্ট আর তার গ্যাং কতটা বিপজ্জনক। পরের দিন রবার্ট অ্যাঞ্জেলোর দোকানে যায়, আর যখন টাকা দিতে চায় অ্যাঞ্জেলো বলে, আপনি আমাদের অতিথি। এটা দেখে রবার্ট বুঝতে পারে এই মানুষগুলো কতটা ভালো। কিন্তু কিছুক্ষণ পরেই মার্কো আর তার গ্যাং অ্যাঞ্জেলোর দোকানে হামলা করে আর তাতে আগুন লাগিয়ে দেয়। অ্যাঞ্জেলোর সব স্বপ্ন, তার পরিশ্রম, তার ঘর সব পুড়ে ছাই হয়ে যায়। অ্যাঞ্জেলো ভেঙে পড়ে, আর এই দৃশ্য দেখে রবার্টের ভেতরটাও কেঁপে ওঠে। এখন তার সামনে শুধু একটা পথ ছিল, হয় সে এখান থেকে চলে যাবে, না হলে এই নিরীহ মানুষগুলোর জন্য দাঁড়াবে। আর ঠিক এই মুহূর্তেই রবার্ট সিদ্ধান্ত নেয় এই শহরের ভাগ্য এবার সে নিজেই লিখবে। পরের দিন সকালে পুরো শহর একসাথে মিলে অ্যাঞ্জেলোর পুড়ে যাওয়া দোকানটা আবার দাঁড় করাতে লেগে যায়। সবাই নিজের মতো করে সাহায্য করে, কেউ জিনিসপত্র নিয়ে আসে, কেউ পরিশ্রম করে। এটা দেখে মনে হয় এই শহরটা শুধু একটা জায়গা নয়, এটা একটা পরিবার। অন্যদিকে পুলিশ অফিসার জিও চুপ করে বসে থাকেনি। সে এই কেসের তদন্ত শুরু করে, শহরের সব সিসিটিভি ফুটেজ চেক করে এবং কিছু সন্দেহজনক গাড়ির নম্বর খুঁজে বের করে। তারপর সে তার সিনিয়রদের জানায় যাতে ওই লোকদের কাছে পৌঁছানো যায়। এই সময়ের মধ্যে রবার্টও ধীরে ধীরে শহরের মানুষের সঙ্গে মিশে যায়। এখন সবাই তাকে নিজেদের একজন বলে মনে করতে শুরু করেছে। আজ আমিনা তাকে শহর ঘুরতে নিয়ে যায়। তারা একসাথে ঘোরে, গল্প করে, স্ট্রিট ফুড ট্রাই করে। এই মুহূর্তগুলো রবার্টের জন্য খুবই শান্তির। কিন্তু পরের দিন একটা নতুন মোড় আসে। যখন রবার্ট ক্যাফেতে বসে থাকে তখন সেখানে কলিন্স এসে হাজির হয়, সিআইএর অফিসার। সে চুপি চুপি রবার্টের ছবি তুলতে চায়, কিন্তু রবার্ট হেসে বলে, যদি ছবি তুলতেই হয় তাহলে ভালো ছবি তোলো। কলিন্স সঙ্গে সঙ্গে বুঝে যায় এই মানুষটা সাধারণ নয়। সে সরাসরি জিজ্ঞেস করে, লরেনজোর ব্যাপারে তুমি কিভাবে জানলে? ওখানে যে মৃতদেহগুলো পাওয়া গেছে সেগুলো কি তুমি করেছ? রবার্ট হালকা হেসে বিষয়টা এড়িয়ে যায়। আমি তো শুধু ওখান দিয়ে যাচ্ছিলাম, আর যাই হোক, একটা বুড়ো মানুষ কি এত কিছু করতে পারে? কলিন্স বুঝে যায় তার কাছ থেকে সরাসরি উত্তর বের করা কঠিন। সে একটু কড়া হয়ে বলে যে সে তাকে গ্রেফতারও করতে পারে, কিন্তু রবার্ট একদম শান্ত থাকে। ওয়ারেন্ট ছাড়া তুমি কিছুই করতে পারবে না, আর নির্যাতন করলেও কিছুই ববে না। শেষমেশ কলিন্স সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিও তার মেয়েকে স্কুল থেকে আনতে যায়, কিন্তু তখনই একটা ফোন আসে, তোর মেয়ে এখন আমাদের কাছে। এটা শুনেই জিও ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। বাড়িতে ঢুকতেই মার্কো আর তার লোকজন তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে মারধর করা হয় এবং হুমকি দেওয়া হয়, আমাদের বিরুদ্ধে রিপোর্ট করার সাহস কিভাবে হলো? পরের বার সরাসরি তোর মেয়েকে মেরে ফেলব। জিওকে আহত অবস্থায় তারা চলে যায়। পরে জিওর চিকিৎসা হয় ডাক্তার এনজোর কাছে, আর রবার্ট যখন তাকে সেই অবস্থায় দেখে তখন তার ভেতরটা ভেঙে যায়। সে বুঝতে পারে এটা মাফিয়ার কাজ। এবার রবার্ট সিদ্ধান্ত নেয় সে আর চুপ করে থাকবে না। পরের দিন থেকেই সে নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করতে শুরু করে। এই সময় আবার কলিন্স তার সঙ্গে দেখা করতে আসে। সে বলে, আমি তোমার সম্পর্কে সব জায়গায় খুঁজেছি, কিন্তু তুমি যেন এক ছায়া। তুমি আসলে কে? রবার্ট আবারও সরাসরি উত্তর দেয় না। সময় এলে সব জানতে পারবে। রাতে জিও তার পরিবার নিয়ে ক্যাফেতে খেতে আসে, কিন্তু সেখানেও মার্কো তার গ্যাং নিয়ে হাজির হয়। সে জিওকে বাধ্য করে যে এখন থেকে সে পুলিশের ভেতরে সব তথ্য তাদের দেবে, না হলে তার মেয়েকে ছেড়ে দেবে না। এই সব কিছু রবার্ট দেখছিল। সে সরাসরি মার্কোর দিকে তাকায়, আর মার্কো এসে তাকে হুমকি দেয়, চুপচাপ বসে থাকো,
না হলে তুলে নিয়ে যাব। রবার্ট শান্ত গলায় বলে, আমাকে হুমকি দেওয়া লোক আমি পছন্দ করি না। তোমাকে একটা সুযোগ দিচ্ছি, এখান থেকে চলে যাও। এরা আমার আপনজন, আর আমি এদের কষ্ট সহ্য করব না। মার্কো আর তার লোকজন হাসতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই রবার্ট তার হাত এমনভাবে চেপে ধরে যে মার্কো ব্যথায় চিৎকার করে ওঠে। রবার্ট শেষবার সতর্ক করে, চলে যাও, না হলে এর পরের ব্যথা আরও বেশি হবে। মার্কো এই অপমান সহ্য করতে পারে না আর রবার্টকে মারার পরিকল্পনা করে, কিন্তু তার আগেই রবার্ট আক্রমণ করে, একে একে মার্কোর লোকদের শেষ করে দেয়, আর মার্কোকেও বারবার ছুরি মেরে সেখানেই শেষ করে দেয়। পরের দিন সকালে পুলিশ তদন্ত করতে আসে। জিও মার্কোর মৃতদেহ দেখে ভেতরে ভেতরে স্বস্তি পায়। সেই সঙ্গে মার্কোর গাড়ি থেকে ড্রাগসও পাওয়া যায়, যা লরেনজোর কেসের সঙ্গে যুক্ত ছিল। অন্যদিকে রোমে একটা বড় বোমা বিস্ফোরণ হয়, যেখানে অনেক মানুষ মারা যায়। কলিন্স জানতে পারে এটা কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাজ নয়, বরং একটা অভ্যন্তরীণ মাফিয়া নেটওয়ার্কের কাজ। এই সব কিছুর পেছনে ছিল ভিনসেন্ট, মার্কোর বড় ভাই। কলিন্স তদন্ত শুরু করে, ছোট ছোট ড্রাগ নেটওয়ার্কে রেড চালায় এবং সেখান থেকে তথ্য বের করে। অন্যদিকে পুলিশ কমিশনার ভিনসেন্টকে সতর্ক করে যে সিআইএ এখন তার পেছনে লেগেছে, কিন্তু ভিনসেন্ট রেগে গিয়ে উল্টো তার হাত কেটে দেয়। এখন খেলা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই সময় রবার্ট কলিন্সকে ফোন করে সতর্ক করে যে এই সব কিছু ক্যামোরা মাফিয়া গ্রুপের কাজ, আর তারা কলিন্সকেও টার্গেট করতে পারে। আর ফোন শেষ হতেই একটা বিস্ফোরণ ঘটে, অনেক মানুষ মারা যায়। কলিন্সও গুরুতরভাবে আহত হয়। এবার ভিনসেন্ট নিজে সেই ছোট শহরে আসে, জিওকে ধরে সবার সামনে হুমকি দেয়, আমার ভাইকে যে মেরেছে সে সামনে আসুক, না হলে জিও মরবে। সবাই ভয় পেয়ে যায়, আর কেউ সামনে না আসায় ভিনসেন্ট জিওর কানের পাশে গুলি চালায়। ঠিক তখনই রবার্ট সামনে এগিয়ে আসে। সে হাত তুলে বলে, আমি তোমার ভাইকে থামাতে চেয়েছিলাম, কিন্তু সে শোনেনি, তাই আমাকে তাকে মারতে হয়েছে। ভিনসেন্ট তাকে সবার সামনে মারতে চায়, কিন্তু তখনই ডক্টর এনজো আর পুরো শহর রবার্টের পাশে দাঁড়ায়। সবাই ভিডিও রেকর্ড করতে শুরু করে, আর ভিনসেন্ট বুঝতে পারে এখন রবার্টকে মারলে তারই ক্ষতি হবে। সে হুমকি দেয়, কাল আবার আসব আর পুরো শহর পুড়িয়ে দেব। রবার্ট শান্তভাবে বলে, আমি অপেক্ষা করব। সেই রাতে ভিনসেন্ট নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, ভাবে কাল সব শেষ করে দেবে। কিন্তু সে জানত না মৃত্যু ইতিমধ্যেই তার দিকে এগিয়ে আসছে। রাতের অন্ধকারে রবার্ট চুপিসারে তার প্রাসাদে ঢুকে পড়ে, আর একে একে তার লোকজনকে শেষ করতে শুরু করে। চারদিকে নীরবতা আর মৃত্যু। শেষে সে ভিনসেন্টের কাছে পৌঁছে তাকে অজ্ঞান করে বেঁধে ফেলে। ভিনসেন্ট জ্ঞান ফেরার পর দেখে রবার্ট তার সামনে বসে আছে। ভিনসেন্ট হুমকি দেয়, আমি কামোরার লোক, আমাকে মেরে তুমি বাঁচতে পারবে না। রবার্ট ধীরে বলে, মৃত্যু সবার জন্য আসে, আজ তোমার পালা। তারপর সে জানায় সে ভিনসেন্টকে তার নিজেরই ড্রাগ দিয়েছে, তবে অনেক বেশি ডোজে। 6 মিনিট আছে, দৌড়ে দেখো বাঁচতে পারো কিনা। এটা বলে রবার্ট তাকে মুক্ত করে দেয়, আর ভিনসেন্ট নিজের প্রাণ বাঁচানোর জন্য অন্ধকারে দৌড়াতে শুরু করে। সে পাগলের মতো দৌড়াচ্ছে, আর পিছন থেকে রবার্ট একদম শান্তভাবে তার পিছু নিচ্ছে। মনে হচ্ছিল ভিনসেন্ট নিজেই নিজের মৃত্যুর দিকে ছুটছে, আর রবার্ট শুধু তার অপেক্ষা করছে। ভিনসেন্ট তার সব শক্তি দিয়ে দৌড়ায়, কিন্তু ড্রাগের প্রভাব কাজ শুরু করে দিয়েছিল। কিছু দূর যাবার পরই তার শ্বাস কাঁপতে থাকে, পা টললে শুরু করে, আর শেষে সে মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যুর একেবারে কাছে পৌঁছে ভিনসেন্ট শুধু একটা প্রশ্ন করতে পারে, তুমি কে? রবার্ট তার দিকে তাকিয়ে শুধু বলে, যেমন করবে তেমনই পাবে। আর ভিনসেন্ট সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর রবার্ট এতটাই নিঃশব্দে সেখান থেকে চলে যায় যেন সেখানে কিছুই ঘটেনি। অন্যদিকে পুরো ইটালিতে পুলিশ ও বিভিন্ন এজেন্সি সক্রিয় হয়ে ওঠে। কামোরা গ্যাংয়ের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু হয়। একে একে সব সদস্যকে গ্রেপ্তার করা হয়। ধীরে ধীরে মাফিয়ার পুরো নেটওয়ার্ক ভেঙে পড়তে শুরু করে। কিছুদিন পর রবার্ট কলিন্সের সঙ্গে দেখা করতে আসে। এবার সে সঙ্গে একটি ব্যাগ নিয়ে আসে, যেখানে প্রায় $3 লক্ষ থাকে। সে কলিন্সকে বলে, এই টাকা গ্রেগ নামের একজন মানুষের, যে সারা জীবন সৎভাবে কাজ করেছিল। যখন সে এই টাকা পেনশন হিসেবে পেয়েছিল, তখন কিছু লোক তার অ্যাকাউন্ট হ্যাক করে সব চুরি করে নিয়েছিল। কলিন্স সব বুঝে যায়। সে বলে, মানে লরেনজো নেটওয়ার্ক শুধু ড্রাগসেই সীমাবদ্ধ ছিল না, বরং হ্যাকিং আর অবৈধ টাকার সঙ্গেও জড়িত ছিল। আর তুমি শুধু একজন মানুষের টাকার জন্য এত বড় সাম্রাজ্য ভেঙে দিলে? রবার্ট শান্তভাবে বলে, ওখানে গিয়ে আমি ড্রাগসের ব্যাপারটা জানতে পারি, যা তোমাকে জানিয়েছি, কিন্তু আমি ওখানে অন্য একটা কারণেই গিয়েছিলাম।
কলিন্স অবাক হয়ে যায়, কারণ এত টাকা থাকার পরেও রবার্ট শুধু সেই পরিমাণটাই এনেছে যতটা চুরি হয়েছিল। সে বলে, তুমি তোমার আপনজনদের জন্য এত কিছু করতে পারো, এখন আমাকে কি করতে হবে? রবার্ট বলে, বস্টনে যাও আর এই টাকা গ্রেগকে ফিরিয়ে দাও। আর হ্যাঁ, তোমাকেই কেন বেছে নিয়েছি তার উত্তর আরেকদিন দেব। এটা বলে রবার্ট সেখান থেকে চলে যায়। তখন আমরা জানতে পারি কলিন্স কোনো সাধারণ মানুষ নয়, বরং রবার্টের সবচেয়ে কাছের বন্ধু সুসানের মেয়ে। এই কারণেই রবার্ট তার উপর ভরসা করেছিল। পরে কলিন্স বস্টনে গিয়ে গ্রেগকে তার জীবনের পরিশ্রমের টাকা ফিরিয়ে দেয়, আর তার মুখে আবার শান্তির হাসি ফিরে আসে। অন্যদিকে ইতালির সেই ছোট্ট শহরে এখন সবকিছু বদলে গেছে। মাফিয়ার ভয় শেষ হয়ে গেছে, মানুষ খোলাখুলি বাঁচতে শুরু করেছে, আনন্দ ফিরে এসেছে। আর রবার্ট, সে অবশেষে একটা গভীর শ্বাস নেয়, একটা এমন শ্বাস যেখানে আছে শান্তি, ন্যায় বিচার আর নতুন শুরুর অনুভূতি। আর এরই সাথে এই গল্প এখানেই শেষ হয়। যদি এই গল্পটা ভালোভাবে লক্ষ্য করা যায়, তাহলে আমরা শিখতে পারি অন্যায়ের সামনে চুপ করে থাকাও এক ধরনের অন্যায়। রবার্ট আমাদের দেখায় একজন মানুষও বড় পরিবর্তন আনতে পারে যদি তার মধ্যে সাহস আর সত্যের পাশে দাঁড়ানোর শক্তি থাকে। সাথে সাথে এই গল্প এটাও শেখায় ন্যায় বিচার শুধু আইনের মাধ্যমে হয় না, কখনো কখনো ন্যায় বিচার আসে মানুষের মন আর উদ্দেশ্য থেকেও। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দ্য স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।